আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফরেস্ট্রি সেক্টর অফ বাংলাদেশ নিয়ে কথা বলবো। এখানে ফরেস্ট্রি সেক্টর, বাংলাদেশের ফরেস্ট্রি সেক্টরের যে বিভিন্ন ডাইমেনশনস গুলো আছে এগুলো নিয়ে মূলত এখানে কথা বলবো। খুব জটিল কিছু না, খুব সহজ বিষয়। বাংলাদেশের বন খাত শুধু পরিবেশগত সম্পদ নয়, এটি আমাদের অর্থনীতি, সমাজ এবং জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে থাকা একটি অবিচ্ছেদ্য উপাদান। দেশের জিডিপিতে প্রায় 1.34% অবদান এবং গ্রামীণ জীবিকার সাথে সরাসরি সম্পর্ক দেখায় যে বন খাতকে অবহেলা করা মানে আমাদের জীবনযাত্রাকে দুর্বল করা। বন আমাদের জ্বালানি, নির্মাণ সামগ্রী এবং দৈনন্দিন প্রয়োজনীয় অনেক উপাদান সরবরাহ করে, যা এখনো লক্ষ লক্ষ মানুষের উপর নির্ভরশীল। একই সাথে বন পানি ধারণ, মাটির ক্ষয়রোধ, উপকূলীয় অঞ্চল রক্ষা এবং জলবায়ু নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের ক্লাসে আমরা বাংলাদেশের বনভূমির ইতিহাস, বর্তমান অবস্থা, হুমকি, ব্যবস্থাপনা এবং নীতিমালা সহ একটি সামগ্রিক চিত্র দেখতে পাচ্ছি। স্লাইডগুলোতে যে তথ্য রয়েছে সেখানে দেখবেন গত শতকে কিভাবে বনভূমি হ্রাস পেয়েছে, কোথায় কোথায় সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে এবং কেন উৎপাদনশীলতা কমেছে। একই সঙ্গে আমরা দেখব কিভাবে বিভিন্ন প্রকার হিল ফরেস্ট, শাল ফরেস্ট, ম্যানগ্রোভ, প্ল্যান্টেশন বন ইত্যাদি দেশের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্যে বিশেষ অবদান রাখছে। পাশাপাশি বন প্রশাসন, আইন, নীতি এবং উন্নয়ন পরিকল্পনার সীমাবদ্ধতা বুঝে আমরা শিখব কোথায় পরিবর্তন আনতে হবে। আপনারা যে স্লাইডগুলো দেখবেন সেখানে ইউএন রেট, ল্যান্ডসেট ডেটা, উৎপাদন হার, নীতি পরিবর্তন এবং ইতিহাসের উল্লেখ আছে, যা বাংলাদেশের বন ব্যবস্থাপনা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করে। তাই শুরুতে বলবো, এই ক্লাস শুধু বন সম্পর্কে তথ্য দেবে না, এটি ভবিষ্যতে যে কোনো পরিবেশগত প্রকল্প বিশ্লেষণের ভিত্তিও তৈরি করবে। বাংলাদেশের ফরেস্ট্রি সেক্টর এটা নিয়ারলি 1.3% অফ দ্য টোটাল জিডিপি কন্ট্রিবিউট করে এবং 2% লেবার ফোর্স বাংলাদেশ ফরেস্ট সেক্টরের মধ্যে আছে। টোটাল বাংলাদেশের যে লেবার ফোর্স আছে এর মধ্যে 2% আছে ফরেস্ট্রি সেক্টরে। Country's major source of energy and rural house and furniture construction materials are still the outproduct of the forestry sector. আমাদের ফরেস্ট্রি সেক্টর থেকে আমরা এনার্জি পাই, বিশেষ করে গ্রামীণ শক্তি এর অনেকগুলোই আমরা এখান থেকে পাই এবং ফার্নিচার কনস্ট্রাকশন এগুলো আমরা ফরেস্ট্রি সেক্টর থেকে পাই। ফরেস্ট অলসো প্লেস দ্য ভাইটাল রোল অফ প্রোটেক্টিং দ্য ওয়াটারশেডস, এরা ওয়াটারশেডকে প্রোটেক্ট করে, ইরিগেশন স্ট্রাকচার তৈরি করে, কোস্টাল এরিয়াস এবং অ্যাবভ অল দ্য এনভায়রনমেন্ট ইটসেলফ, কোস্টাল এরিয়াকে অনেকটা প্রোটেকশন দেয় এই ফরেস্ট্রি সেক্টর অফ বাংলাদেশ। এখানে আপনারা বাংলাদেশের একটা ম্যাপ দেখতে পাচ্ছেন। এই ম্যাপটিতে আহ, এখানে ট্রি কাভার এক্সটেন্ট ফর দ্য ইয়ার 2000 আমাদের বাংলাদেশের যে ট্রি কাভার এক্সটেন্টগুলি ছিল এগুলো দেখা যাচ্ছে এখানে মূলত সুন্দরবন এবং হিল ফরেস্টে কিছু ট্রি দেখা যাচ্ছে। ট্রিলেস ল্যান্ডসগুলো দেখা যাচ্ছে, এগুলো যেগুলো সাদা, সাদাটে, আহ, এগুলো ট্রিলেস। আর গ্রস ট্রি কাভার হচ্ছে যেখানে লাল দেওয়া আছে, এগুলো এখান থেকে আমরা ট্রি কাভার লস করেছি 2001 থেকে 2014 সনের মধ্যে। আর গ্রস ট্রি কাভার গেইন করেছি 2001 থেকে 2014। এটা হচ্ছে যে নীল যে কালারটা আছে এই কালারটি এখানে দেখাই যাচ্ছে না, কারণ আমাদের ট্রি কাভার গেইন খুব কম হয়েছে। Forest lands and tree cover as percentage of total lands of Bangladesh. বাংলাদেশে হিল ফরেস্ট ল্যান্ডস আছে 1.38 মিলিয়ন হেক্টর, লিটোরাল ফরেস্ট আছে 0.65 মিলিয়ন হেক্টর, প্লেন ল্যান্ড শাল ফরেস্ট আছে 0.11 মিলিয়ন হেক্টর, টোটাল ফরেস্ট স্টেট ল্যান্ড আছে 2.14, বিলেজ ফরেস্ট আছে 0.24, তাহলে আমার টোটাল ফরেস্ট ল্যান্ডস আছে 2.41। টোটাল এরিয়া যদি আমরা ক্যালকুলেশন করি পার্সেন্টেজ দিয়ে, তাহলে হিল ফরেস্ট আছে 9.6%, লিটোরাল ফরেস্ট ল্যান্ডস আছে 4.5%, শাল ফরেস্ট আছে 0.7%, আর টোটাল স্টেট ফরেস্ট ল্যান্ডস হচ্ছে 14.8%, আর ভিলেজ ফরেস্ট হচ্ছে 1.9%। এবং যদি আমরা ট্রি কাভারেজ ধরি তাহলে হিল ফরেস্টের মধ্যে ট্রি কাভারেজ আছে 2.3%, লিটোরাল ফরেস্ট ল্যান্ডসে আছে 3.2%, প্লেনল্যান্ড শাল ফরেস্ট আছে 0.3%, টোটাল ফরেস্ট ল্যান্ডস হচ্ছে 5.8%। তো আমাদের ট্রি কাভার কিন্তু দেখে টোটাল ফরেস্ট ল্যান্ডসের মধ্যে আমরা 5.8% আছে, আর এখানে ভিলেজ ফরেস্টই আছে 1.9%, তাহলে টোটাল হচ্ছে 7.7%। তবে আমি বলবো বাংলাদেশের যে টোটাল ইফেক্টিভ ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট ইকোসিস্টেম আছে সেটা 2 থেকে 3%-এর বেশি না আসলে। এই ডাটাটি অনেক আগের, যে কারণে আমরা সঠিক তথ্যটি এখানে পাচ্ছি না।
ট্রি ক্যানোপি কাভারেজের একটা ক্যালকুলেশন আমরা দেখেছি 2000 থেকে 2014 সন পর্যন্ত একটা পেপার থেকে, এ পটাপপ এটল 2017। এখানে হিল ফরেস্ট, ম্যানগ্রোভ, শাল ফরেস্ট, সোয়াম ফরেস্ট, ট্রি আউটসাইড ফরেস্ট, এগুলোর হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে 1000 হেক্টর হিল ফরেস্টে আমরা 2000 থেকে 2014 সনের মধ্যে 80.8 থাউজেন্ড হেক্টর আমরা হারিয়েছি, যেটা 61.4%। এভাবে বাকি ফরেস্টগুলোর ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। এখানে শাল ফরেস্ট হচ্ছে 0.5% আমরা 0.5 থাউজেন্ড হেক্টর আমরা হারিয়েছি। সোম ফরেস্টে আমরা কোনো কিছু হারাইনি। ট্রি আউটসাইড ফরেস্টের মধ্যে আমাদের এখানে অ্যাড হয়েছে 219.3 থাউজেন্ড হেক্টর। তো আমাদের এখানে প্রত্যাশার বিষয় হচ্ছে আমাদের যে ট্রি আউটসাইড ফরেস্ট অথবা অথবা ভিলেজ ফরেস্ট যেগুলো আছে, সে ফরেস্টে আমাদের ট্রি গেইন হয়েছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যাবাউট 70% অফ দ্য প্লেনল্যান্ড শাল ফরেস্ট আর এনক্রোচড। আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, শাল ফরেস্টের 70% এনক্রোচ হয়ে গেছে। Other forest lands are also degraded, and as a result, their productivity is unacceptably low. তাদের productivity খুবই low. The productivity of mangrove forests has declined by 25% over a period of 25 years. আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সে ম্যানগ্রোভ ফরেস্টের গত 25 বছরে 25% প্রোডাক্টিভিটি কমেছে। Similarly, the yield of hill forest has declined at the same rate. হিল ফরেস্টের যে ট্রি কাভারেজ আছে বা ফরেস্ট ল্যান্ডস আছে, এগুলো ডিক্লাইন করেছে। প্রেজেন্ট প্রোডাক্টিভিটি অফ ফরেস্ট হ্যাজ ডিক্লাইন টু এ রেঞ্জ অফ 1.5 to 2.5 cubic meter per hectare per annum from 7 to 8 cubic meter 20 years ago. 20 বছর আগে আমাদের 7 থেকে 8 কিউবিক মিটার আমাদের ছিল পার হেক্টর প্রোডাক্টিভিটি ছিল, সেটা এখন কমে 1.5 থেকে 2.5 কিউবিক মিটার পার হেক্টর হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1930 সন থেকে এ পর্যন্ত আমাদের ফরেস্ট ডিক্লাইন হয়েছে 9000 কিলোমিটার স্কোয়ার। আমাদের ফরেস্ট্রি সেক্টরের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 90% ফরেস্টস আন্ডার দ্য জুরিসডিকশন অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট আর সেন্টার্ড ইন দ্য 12 ইস্টার্ন অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। ফলে আমরা বলতে পারি যে আমাদের যে ফরেস্ট ডিস্ট্রিবিউশন আছে বাংলাদেশে, এটা এক্সেন্ট্রিক বা এককেন্দ্রিক। There is no government forest lands in all at all in 28 densely populated district of বাংলাদেশ। বাংলাদেশে 28টি ডেন্সলি পপুলেটেড ডিস্ট্রিক্টের মধ্যে কোনো ফরেস্টই নাই, মানে ন্যাশনাল ফরেস্ট নাই। সো ডিস্ট্রিবিউশন অফ স্টেট ওন ফরেস্ট ইজ বাংলাদেশ ইজ এক্সেন্ট্রিক, আমরা বলতে পারি। এখানে ডিফরেস্টেশন এবং ডিগ্রেডেশনের জন্য আমাদের ড্রাইভার্স গুলো কি, এখানে ডিফরেস্টেশনের ড্রাইভার্স গুলোর কথা বলা আছে। এর মধ্যে ইনডাইরেক্ট ড্রাইভার্স, ডাইরেক্ট ড্রাইভার্স এবং ডিগ্রেডেশনের জন্য ইনডাইরেক্ট ড্রাইভার্স, ডাইরেক্ট ড্রাইভার্স বলা আছে। আমরা যদি ডিফরেস্টেশনের কথা ধরি, তাহলে এখানে ওভার পপুলেশন, ইনডাইরেক্ট ড্রাইভার্স যদি হয় ওভার পপুলেশন, পভার্টি, গভর্নেন্স, inadequate প্ল্যানিং, inadequate ক্যাপাসিটি, করাপশন, পলিসি ব্যারিয়ার, আনক্লিয়ার ল্যান্ড টেনিওর, এই সমস্ত জিনিসগুলো আমাদের ডিফরেস্টেশনের জন্য ইনডাইরেক্ট ড্রাইভার হিসেবে কাজ করে। আর ডাইরেক্ট ড্রাইভার হিসেবে ফুয়েল হারভেস্টিং, ইলিগাল টিম্বার হারভেস্ট, এক্সপানশন অফ এগ্রিকালচার, ইলিগাল টিম্বার হারভেস্ট, এনক্রোচমেন্ট। আর ডিগ্রেডেশনের ক্ষেত্রেও অনেকটা কাছাকাছি, এই যে ড্রাইভার্স গুলো আছে, ড্রাইভার্স গুলো অনেকটাই কাছাকাছি, এগুলো আর বলার প্রয়োজন মনে করছি না। এখানে কতগুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে হিল ফরেস্টের মধ্যে কিভাবে ডিফরেস্টেশন হচ্ছে, একেবারে ব্যারেন হয়ে গেছে। কিছু কিছু হিল গুলো একেবারে ব্যারেন, অথবা এখানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে জুম চাষের জন্য, বা বিভিন্ন কারণে এগুলো খালি হয়ে গেছে। এই যে দেখেন কিভাবে গাছ কাটা হচ্ছে, এখানে যে বার্নিং করা হচ্ছে, ডেলিবারেটলি বার্নিং করা হচ্ছে, বার্নিং করে এখানে কৃষি কাজ করা হবে। বাংলাদেশে যে মেজর 3 ফরেস্ট টাইপস আছে, এটা আমরা যদি দেখাইতে চাই, তাহলে এটা হচ্ছে সুন্দরবন ফরেস্ট, এটা হচ্ছে হিল ফরেস্ট, আর এটা এগুলো হচ্ছে শাল ফরেস্ট। শাল ফরেস্ট কিছু এইদিকেও আছে। তো এটাই হচ্ছে বাংলাদেশের মেজর ফরেস্ট ইন বাংলাদেশ, ফরেস্ট্রি সেক্টর। বাংলাদেশের প্ল্যান্টেশন ফরেস্টের ইতিহাস কি? বাংলাদেশে সর্বপ্রথম 1873 সনে ব্রিটিশ গভর্নমেন্টের মাধ্যমে টেকটোনা গ্র্যান্ডিস বা স্টিক সেগুন লাগানো হয় সীতা পাহাড়ে 3.24 হেক্টর থ্রু দ্য টাঙ্গা সিস্টেম। টাঙ্গা সিস্টেমের মাধ্যমে 1873 সনে সর্বপ্রথম ব্রিটিশ সরকারের মাধ্যমে সেগুনের প্ল্যান্টেশন করা হয় 3.24 হেক্টরের জায়গায়। এই প্ল্যান্টেশনটি শুরু করার জন্য নার্সারি অ্যাক্টিভিটিস ওয়ার স্টার্টেড ফর টিক ইন 1871-72। 71-72 এর যে সিজনটা ছিল, তখন এগুলোর এই প্ল্যান্টেশনের জন্য নার্সারি তৈরি করা হয়। কন্ট্রিবিউশন অফ ফরেস্ট ইজ সাবসেক্টেড টু দ্য জিডিপি।
at current prices from 2014-15 to 2017-18। এখানে দেখা যাচ্ছে যে মিলিয়ন টাকা হিসেবে ফিসক্যাল ইয়ার এখানে 14-15, 15-16, 16-17, 17-18 এই হিসাবে দেখা যাচ্ছে যে এখানে আমাদের জিডিপি আমাদের বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে যদি শেয়ার টু জিডিপি দেখি, তাহলে টোটাল জিডিপির অংশের মধ্যে খুব একটা পরিবর্তন আমরা দেখছি না। কারণ এর পরিমাণের মধ্যে খুব একটা সিগনিফিকেন্ট, এখানে হয়তো পরিবর্তন আছে কিন্তু পরিবর্তনটা খুবই মিনিমাম। এই জন্য সবগুলো জায়গায় শেয়ার টু জিডিপি একই রকম দেখা যাচ্ছে। Forest biodiversity. More than 4,000 years before, the plant and animal communities co-evolved in Bangladesh. মানে প্রায় 4,000 বছর আগে বাংলাদেশের যে ভূমি আছে সেই ভূমিতে প্ল্যান্ট এবং অ্যানিমেল কমিউনিটিস কি কোএভলভ করে। ন্যাচারাল ফরেস্ট এন্ড আদার ভেজিটেশন এক্সিস্টেড এন্ড রিচ অ্যানিমেল ডাইভার্সিটি কোএক্সিস্টেড ইন হারমোনি। এবং তারপর থেকে আমাদের বাংলাদেশে একটা রিচ অ্যানিমেল ডাইভার্সিটি এবং ভেজিটেশন ডাইভার্সিটি আমরা দেখতে পাচ্ছি। An estimated 5,700 species of angiosperms, মানে প্রায় 5,700 অ্যাঞ্জিওস্পার্ম বাংলাদেশে আমরা পাই। এর মধ্যে 2,260টি প্রজাতি হচ্ছে মানে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে, এগুলো চিটাগাং রিজিয়নের মধ্যে পাওয়া যায়, ইনক্লুডিং চিটাগাং হিল ট্র্যাক্টস। এই জিনিসগুলো আমরা পাচ্ছি। হুসেন 2002 states that Bangladesh has 12 protected areas, 12টা protected area আছে, including 4 national parks, 7 wildlife sanctuaries and 1 game reserve, all gazetted under the provision of the Bangladesh Wildlife Preservation or Amendment Act 1974। তো এই তথ্যটা পরিবর্তন হয়েছে, পরবর্তীতে আরো প্রটেক্টেড এরিয়া হয়েছে। The UNESCO has declared the Sundarbans of Bangladesh as its 522nd World Heritage Site on 6 December 1997। সুন্দরবনকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে 1997 সনে। ইউনেস্কো ডিটারমাইন্ড অ্যাবাউট 1400 কিলোমিটার স্কোয়ার অফ দ্য সুন্দরবনস। সুন্দরবনসের 1400 বর্গ কিলোমিটার জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নেওয়া হয়েছে। The then Honorable Prime Minister of Bangladesh hosted the flag of World Heritage Site and unveiled the plaque at Nilkamal of the Sundarbans on 4th February 1999। এবং এটি নীলকমল বা হিরন পয়েন্টের এখানে ওখানে একটা আহ, উম, আহ, ওখানে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে স্টোন, সে স্টোনটি বসেছে ওখানে। হোমস্টিড ফরেস্ট একটা গুরুত্বপূর্ণ ফরেস্ট হিসেবে বাংলাদেশে অবস্থান করছে। এর মধ্যে টিম্বার হচ্ছে 70%। আমরা যে বাংলাদেশ থেকে যে ফরেস্ট প্রোডাক্টস পাই, এর এখন ম্যাক্সিমাম ফরেস্ট প্রোডাক্টস আমরা হোমস্টিড ফরেস্ট থেকে পাই। টিম্বার 70%। বাংলাদেশে যত টিম্বার আমরা পাই এর মধ্যে 70% টিম্বার পাই হোমস্টিড ফরেস্ট থেকে। ফুলুর আমরা পাই 90%, ব্যাম্বু পাই 90% of the total demands of the country. Forest types encountered by the forestry sector of Bangladesh। যদি আমরা ইকোলজিক্যাল ডিস্ট্রিবিউশন বা ইকোলজিক্যাল ক্লাসিফিকেশন দেখি, তাহলে বাংলাদেশের ফরেস্ট গুলোকে এভাবে আমরা ভাগ করতে পারি: দি ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট, দি ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট, দি ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, দি টাইডাল ফরেস্ট। টাইডাল ফরেস্ট গুলো আবার 4 ধরনের আছে: দি ফ্রেশ ওয়াটার হেরিটেরিয়া ফরেস্ট, দি মডারেট স্যালাইন অর সল্ট ওয়াটার হেরিটেরিয়া ফরেস্ট, দি ট্রি ম্যানগ্রোভ ফরেস্ট, দি লো ম্যানগ্রোভ ফরেস্ট। ফরেস্ট অ্যাক্ট বা অর্ডিন্যান্স যদি আমরা দেখি, তাহলে আমরা এখন যে ফরেস্ট অ্যাক্ট নিয়ে আমরা কাজ করছি, এটা হচ্ছে 1990, দি ফরেস্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1990। কিন্তু এটা শুরু হয়েছিল, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ওয়াজ ফর্মড ইন 1865 and amended in 1868। রিভাইজড ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট হয় 1878 সালে। দি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1872 was revised in 1927 as Act 16 of 1927 that was enforced by August 1989 in Bangladesh. Through various proposals were sent to the appropriate authority for the amendment of Forest Act 1927, it was considered in September 1989. It is known as the Forest Amendment Act 1989. Now it is the Forest Amendment Act 1990. Forest Policy, আমরা ফরেস্ট পলিসি 1894 ব্রিটিশ আমলে সর্বপ্রথম ফরেস্ট পলিসি করা হয় ইন্ডিয়ান ফরেস্ট পলিসি হিসেবে। ফরেস্ট পলিসি 1955 তে রিভাইজ করা হয়
ফার্স্টলি এটা পাকিস্তান আমলে 1955 সনে এটাকে রিভাইজ করা হয়। আবার 1962 সনে পাকিস্তান আমলে আরেকটি রিফরমেশন হয়। ফরেস্ট্রি পলিসিটা আমাদের after the independence of Bangladesh in 71, the former forest policy in 1962 was firstly enunciated on July 8, 1979, which is being still implemented by the forestry sector of Bangladesh. In the meantime, efforts have been taken to orient the present policy to meet the increased demand of the changed time. The government of Bangladesh has undertaken the formulation of the draft National Forestry Master Plan for the period of 20 years, which has recently been prepared. Following the suggestions of the draft National Forestry Master Plan, attempts were taken to amend the National Forest Policy 1979. In 1994, a draft of the National Forestry Policy was prepared. আমরা এখন যে ফরেস্ট্রি পলিসি ব্যবহার করছি সেটা হচ্ছে 1994। এর পরবর্তীতেও ফরেস্ট পলিসিকে রিওরিয়েন্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা এখনো আমাদের সংসদে পাস হয়নি। এই জন্য আমরা পরবর্তীতে কোনো ফরেস্ট পলিসি এখনো পর্যন্ত দেখি নাই। বাংলাদেশের ফরেস্ট্রি ডেভেলপমেন্ট কনস্ট্রেন্টস গুলো কি? ডিপ্লেশন অফ ফরেস্ট্রি রিসোর্সেস, আমাদের ফরেস্ট্রি রিসোর্স গুলো ডিপ্লেটেড হয়ে গেছে। উইকনেস অফ দ্য এক্সিস্টিং ফরেস্ট পলিসি লজ এন্ড লেজিসলেশন, আমাদের যে ফরেস্ট পলিসি আছে, লজ আছে, লেজিসলেশন আছে, এগুলোর মধ্যে উইকনেস আছে, দুর্বলতা আছে। ওভার পপুলেশন, এটা একটা বড় ড্রাইভার হিসেবে কাজ করছে, যেটা বড় ধরনের কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্টস অফ ফিনান্সিয়াল রিসোর্সেস, আমাদের আর্থিক সমস্যা আছে। পলিটিক্যাল কমিটমেন্টের সমস্যা আছে। আমরা দেখতে পেয়েছি যে পলিটিক্যাল কমিটমেন্ট যেটা আমাদের ফরেস্ট্রি সেক্টরকে ইমপ্রুভ করার জন্য দরকার ছিল, এটা বাংলাদেশে এখনো পর্যন্ত তৈরি হয়নি। ল্যাক অফ এডিকুয়েট ল্যান্ডস, আমাদের পর্যাপ্ত জমিও নেই, আমাদের দেশটা অনেক ছোট, ফলে আমরা ফরেস্টকে আরো এনহ্যান্স করার কোনো সুযোগ পাচ্ছি না। স্টেপস শুড বি টেকেন ফর ফরেস্ট্রি ডেভেলপমেন্ট প্ল্যানিং, আমাদের ফরেস্ট্রি ডেভেলপমেন্ট প্ল্যানিং এর জন্য কি কি স্টেপস আমাদের নেওয়া উচিত? প্রথমে আমাদের সেটিং আপ এ প্ল্যানিং অথরিটি। ফরেস্ট্রি সেক্টরের মধ্যে একটা প্ল্যানিং অথরিটি আছে, কিন্তু এগুলো ঠিকমতো কাজ করে বলে আমার কাছে মনে হয় না। তবে এখানে একটা অ্যাক্টিভ একটা প্ল্যানিং অথরিটি করা দরকার ফরেস্ট্রি মিনিস্ট্রির আন্ডারে। কালেকশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এস্টিমেশন অফ অ্যাভেলেবল রিসোর্সেস, অ্যাপ্রাইজাল অফ কারেন্ট ট্রেন্ড অফ ফরেস্ট্রি, এগুলো আমাদের যে কারেন্ট ট্রেন্ড অফ ফরেস্ট্রি আছে এগুলোকে অ্যাপ্রাইজ করা দরকার। প্রবলেমস আইডেন্টিফাই করা দরকার। প্রোটেকশন অফ এক্সপেক্টেড ডিমান্ড, আমাদের যে ডিমান্ড আছে এগুলোর প্রজেকশন, মানে আগামী 50 বছর 100 বছরে আমাদের কি এক্সপেক্টেড ডিমান্ড আছে এগুলোকে প্রজেকশন করা দরকার। এবং কি সাপ্লাই আছে সেগুলো আমাদের বের করা দরকার। বের করে আমাদের যে গ্যাপ আছে সেই গ্যাপগুলোকে বের করতে হবে। ডিটারমিনেশন অফ অল্টারনেটিভ কোর্সেস, আমাদের সেই গ্যাপ ফিল আপ করার জন্য আমাদের অল্টারনেটিভ কি কি কোর্সেস আমাদের নিতে হবে সেগুলো আমাদের বের করতে হবে। ডিটারমিনেশন অফ অবজেক্টিভস, আমাদের ফরেস্ট্রি সেক্টরের অবজেক্টিভস গুলোকে পুনরায় ডিটারমাইন করা দরকার। আমাদের টার্গেট ফিক্স আপ করা দরকার। প্রায়োরিটি কি সে প্রায়োরিটি বোঝা দরকার। আমাদের প্ল্যানের সাইজ কি সেটা আমাদের বুঝতে হবে। ফিনান্সিং দ্য প্ল্যান, এবং সেই প্ল্যানকে ফিনান্সিং করে বাস্তব অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এতটুকু পর্যন্তই আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনায় আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের বন খাত বহুমাত্রিক সমস্যার সম্মুখীন হলেও এর সম্ভাবনা অসীম। উৎপাদনশীলতা কমে যাওয়া, জনসংখ্যার চাপ, নীতিগত দুর্বলতা, ভূমি দখল ও পরিবেশগত অবক্ষয়, এসব চ্যালেঞ্জ দীর্ঘদিন ধরে বন খাতকে পিছিয়ে দিয়েছে। তবে একই সাথে আমরা লক্ষ্য করেছি যে হোমস্টেড ফরেস্ট্রি, প্ল্যান্টেশন কর্মসূচি, সংরক্ষিত অঞ্চল এবং নীতিগত সংস্কার দেশকে নতুন সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের জীববৈচিত্র্য যেমন অনন্য, তেমনি একে সুরক্ষিত রাখতে প্রয়োজন একটি সুপরিকল্পিত নীতি ও বাস্তবসম্মত উদ্যোগ। স্লাইডে দেওয়া ডাটা দেখে বোঝা যায় বনভূমির অবস্থান সমানভাবে বণ্টিত নয়, যা পরিকল্পনার ক্ষেত্রে আরও সতর্কতা দাবি করে। ভবিষ্যতে কোনো প্রকল্প হাতে নিলে সম্পদের পরিমাণ, প্রবণতা, চাহিদা, ঝুঁকি এবং অগ্রাধিকার নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অর্থনৈতিক বিশ্লেষণের পাশাপাশি পরিবেশগত মূল্যায়ন, সামাজিক অংশগ্রহণ ও বিকল্প জীবিকার ব্যবস্থা করাও সমান গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম যে বিস্তৃত বন আইন, নীতিমালা এবং মাস্টার প্ল্যান থাকা সত্ত্বেও বাস্তবায়নের দুর্বলতা উন্নয়নের পথে প্রধান বাধা হয়ে আছে। তাই আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা বুঝতে পারবে বন খাত শুধু পরিবেশ নয়, এটি অর্থনীতি, সমাজ, জীবিকা এবং জাতীয় পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত একটি কৌশলগত ক্ষেত্র। শেষ কথা হলো, আমাদের দায়িত্ব হলো এই জ্ঞানের মাধ্যমে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়া যা বনকে রক্ষা করবে, উন্নয়নকে এগিয়ে নেবে এবং দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে বাস্তবায়নে সহায়তা করবে। ভবিষ্যতের ক্লাসগুলোতে আমরা এই খাতের আরো বিস্তৃত অর্থনৈতিক দিক ও প্রকল্প বিশ্লেষণ শিখব, যা আপনাদের গবেষণা ও পেশাগত দক্ষতাকে আরো শক্তিশালী করবে। আজকে এ পর্যন্তই।
যদি আশা করি আমার ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আমি আমার ভিডিওটির এখানে সমাপ্তি ঘোষণা করছি।